নমস্কার। আমাদের আজকের গল্প সলিল চট্টোপাধ্যায়ের অন ডিউটি। ভূত আমি মানি না ঠিকই, কিন্তু ভয় পাই খুব। মানবো কি করে? যদি কেউ বলে দেখাও কোথায় ভূত, দেখাতে তো পারবোই না। অথচ আমি যে দেখেছি শুধু তাই নয়, মুখোমুখি গল্প করেছি, পিছু পিছু হেঁটেওছি। আমাকে কত বুদ্ধি পরামর্শ জুগিয়েছে। আবার কখনো পথে বসিয়ে হাওয়া। তাই তো সব মনে হলেই গা কেমন শিরশির করে। সেই রেঙ্গালির ব্যাপারটা যেমন, কি জঙ্গলে জায়গা ছিল সেটা। পাহাড়ের গায়ে আমাদের ক্যাম্প, আর চারধারের অন্ধকার গা ছমছম বন। রেঙ্গালি স্টেশনটা আমাদের ক্যাম্প থেকে প্রায় 3 কিলোমিটার। নদী নালা পেরিয়ে জঙ্গলের ভেতর দিয়ে পথ। তবু আমরা প্রায় রোজই যেতাম স্টেশনে, স্টেশন মাস্টার শম্ভুবাবুর সঙ্গে আড্ডা মারতে। ওই একমাত্র বাঙালি ভদ্রলোক আমাদের কাছাকাছি। স্টেশনটা খুবই ছোট। শম্ভুবাবু স্টেশন মাস্টার, টিকিট বাবু আর ওর অ্যাসিস্ট্যান্ট লাইনু, সে যে কত কিছু। খালাসি, পোর্টার, পয়েন্টম্যান, পানিপাড়ে, এএসএম, সব ঠিকঠাক বোধ হয় সেও জানতো না। আমাদের ক্যাম্পটার চারদিকে টিলা, ডুংরি, পাহাড়, শালবন, বাঁশবন আর ছোট বড় অসংখ্য নদী নালা। অন্য সময় এসব নদীতে জল বেশি না থাকলেও একবার বৃষ্টি নামলে আর দেখতে হবে না। যেমন জলের তোড়, তেমনই ঘজর ঘজর ডাক। তাই বর্ষাকালে প্রায় ক্যাম্প থেকে স্টেশনে আসাও বন্ধ হয়ে যায়। তখনও বর্ষা পুরো নামেনি, তবে 10-12 দিনেই নেমে যাবে। রসিকদা রাতে খেতে খেতে বলছে, শুভু, কাল 9:10 ট্রেনে কলকাতা যাবে। বাড়ি যেতে চাইছিলে না? ঘুরে এসো। স্টেটমেন্টগুলো নিয়ে যাবে, ড্রাফট আনবে, যা দেয়। কিছু খুচরো আনবে। খুচরোর খুব ক্রাইসিস হয়ে গেল, ব্যাংক দিতে চায় না। বাপ রে, খুচরো? সে তো দারুণ ভারী। স্টেশন থেকে আনবো কি করে? তুমি স্টেশন পর্যন্ত তো আনো, লেবাররা গিয়ে না হয় নিয়ে আসবে। রসিকদা আরো বলল, বাড়ি গিয়ে আবার মেডিকেল সার্টিফিকেট পাঠিয়ে বসো না, তাড়াতাড়ি ফিরবে। আচ্ছা, আমাকে কোন দিন দেখেছেন? কিন্তু বহু দিন বাড়ি যায়নি। ফিরতে সত্যি 2-4 দিনের জায়গায় 7-8 দিন হয়ে গেল। হাওড়াতে যখন ট্রেন ছাড়লো, বৃষ্টির গুঁড়ো জানলা দিয়ে ভেতরে আসছে। রেঙ্গালি পৌঁছাতে পরদিন বিকেল, সারা পথ বৃষ্টি। গাড়ি থেকেই দেখেছি নদীগুলো সব দুকুল ভাসিয়ে ছুটেছে। দুশ্চিন্তায় পড়লাম, এক বস্তা খুচরো পয়সা নিয়ে ক্যাম্পে পৌঁছাবো কি করে যদি লেবাররা কেউ আসতেই না পারে। রেঙ্গালিতে যখন ট্রেন থামছে, আকাশ একেবারে অন্ধকার, যেন সন্ধ্যাই হয়ে গেছে। তেমনই এলো বৃষ্টি। তারই মধ্যে টেনে হিচড়ে খুচরোর থলে আর নতুন কেনা সুটকেসটা নিয়ে কোনো মতে স্টেশনের শেডে গিয়ে উঠলাম। শেডের সঙ্গেই মাস্টার মশাইয়ের ঘর। ঘরে বাতি জ্বলছে টিমটিম করে। মাস্টার মশাই নেই, আর আমাদের সর্বকর্ম করিছন্তি সেই লাইনও। একটু পরে সারা গায়ে চাদর জড়ানো, মাথায় মাফলার, হাতে সিগন্যালের গোবদা বাতি লাইনু হাজির। সারা গা থেকে জল ঝরছে। বাতিটা নামিয়ে ঠাং 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 করে ঘন্টি পেটালো। ট্রেনও গড়গড় করে বেরিয়ে গেল। আর তখনই কেমন একটা অস্বস্তি ধরে বসলো আমাকে। লাইনুটা অন্যদিন দেখা হলে বাবু কেমতা আছন ভাল বলে দাঁত দেখানো একটা হাসি দিত। আজ আর যেন চিনতেই পারছে না। চাদর মাফলার জড়িয়ে এমনি একটা ভূত সেজে আছে। দুপা এগিয়ে বলি, মাস্টার মশাই কোথায়? উত্তরে এমনই ঘ ঘ করে ভাঙা গলায় কি বলল, আমি ভয় পেয়ে পিছিয়ে এলাম। এ কি রে বাবা, এটা লাইনুই তো। ঠিক তখনই শুনছি মাস্টার মশাইয়ের গলা। সুভাষবাবু আইছেন নাকি? আইসেন ভেতরে। সে কি, মাস্টার মশাই ঘরেই ছিলেন? দেখতে পাইনি তো। ভেজা সুটকেস, ভেজা চটের থলে সব টেনে নিয়ে মাস্টার মশাইয়ের টেবিলের সামনে। লাইনুর কি হয়েছে বলুন তো? কারণ আমার খুব অবাক লাগছে। ও দূরে দাঁড়িয়ে আর আমি মাল টেনে আনছি, আমাকে টানতে দিচ্ছে, ছুটে এসে হাত থেকে কেড়ে নিচ্ছে না। মাস্টার মশাই মাথা নাড়লেন। আর কইবেন কি, ওর মাথা ঠিক নাই। সে কি, কি হলো? আইস কয়দিন হয় কি এক অসুখ হইয়া ওর পরিবারের বেবাক গোষ্ঠী সাফ হইয়া গেল। কি সর্বনাশ! আর কন কেন, সর্বনাশ বইলা সর্বনাশ। উপরে খবর পাঠাইছি, 4 দিন হইল, একটা কেউ আইলো খবর লইতে? না ডাক্তার, না ওষুধ। একা মানুষ, রিলিভার নাই, বাড়ি যামু সেই উপায়ও নাই। বইয়া বইয়া মরলাম।
স্টেশন ছাইরা যাই কি কইরা কন? সে তো ঠিকই, কিন্তু বসে বসে মরবেন কেন? সকালে ট্রেন ধরে চলে যান জংশনে, বলুন লোক দিতে। ভাবছিলাম জামু, কখন আর গিয়া কি হইব। আর সেই কথা বাদ দেন, আপনি আই যে এখানে থাকেন, ক্যাম্পে যাইবেন কি কইরা? বুড়ি পটার রাস্তা তো জলের নিচে, রাইতে যদি বৃষ্টি থামে সকালে জল নাইমা যাইব, তখন যাইয়েন। মাস্টার মশাই জানি অত্যন্ত ভদ্রলোক, এর আগেও কখনো রাতেও কোয়ার্টারে থেকে গেছি, খিচুড়ি রেঁধে খাইয়েছেন। বললাম, না মাস্টার মশাই, ক্যাম্পেই চলে যাই। জঙ্গলের ভেতর দিয়ে একটা পথ আছে না? তা অবশ্য আছে, এই অন্ধকার বৃষ্টির মধ্যে চিনা যাইতে পারবেন? যদি লাইনুকে একটু সঙ্গে দেন। এই চিল্লরের ব্যাগটা তো ভারী। যাইবো যাইবো, লাইনও আপনার লগে যাইবো, তাইলে আর দেরি করেন নাই, এখনই রওনা হয়। মনে খুব আশা ছিল মাস্টার মশাই চায়ের কথা বলবেন। লাইনু বেটা চা বানায় ভারী চমৎকার। লাইনুকে কিছু বললেন কিনা বুঝলাম না। ও দেখছি ওই ভারী খুচরো পয়সার ব্যাগটা মাথায় আর আমার সুটকেসটা হাতে নিয়ে হাঁটতে শুরু করেছে। মাস্টার মশাই বলছেন, একটা সাথী লইয়া যান, লাইনুর হাতে পাঠাইয়া দিয়েন। জঙ্গলের পথে আমি একবারই গিয়েছিলাম, যখন প্রথম আসি এই ক্যাম্পে, নিহাতি অ্যাডভেঞ্চারের ঝোঁকে। পথটা পাহাড়ের ওপর দিয়ে উঁচু নিচু ঘন ঝোপঝাড় বাঁশবনের ফাঁকে। দিনের বেলাতেই অন্ধকার, আর এই অন্ধকারে নিশ্চয়ই আরো দুর্গম। টর্চটার ব্যাটারি বদলাবো ভেবেছি বেশ কয়েকবার, কিন্তু বদলায়নি। এখন দেখছি তার লাল হয়ে আসা ম্লান আলো একমাত্র ভরসা। লাইনুর চেহারাটা যেমন দৈত্যর মতো, চলনও তেমন। হাঁটছে দেখো, ওই খাড়া পথে যেন ঘোড়া দৌড়াচ্ছে। চিৎকার করে বলি, আরে ভাই, একটু আস্তে চলো, আমি তো পারছি না। তার উপর অন্ধকারে কখনো বাঘ ঘুরছে, কোন দিকে চলে যাচ্ছে নজর করতে পারছি না। উঁচু নিচু পাহাড়ের রাস্তায় পা প্রায়ই হড়কে যাওয়ার মতো। এত ডাক চিৎকারেও লাইনু যদি একটু সাড়া দিত, তাহলেও এই অন্ধকারে সাহস পেতাম। পাথরে হোঁচট খেয়ে জুতোটা তো ছিঁড়েই গেল, প্যান্টেও গেল নাকি কাটা লেগে। এখন মনে হচ্ছে আজকের রাতটা থেকে গেলেই হতো স্টেশনে। হঠাৎ দেখছি সামনে পথ নেই, গভীর খাল। আমার টর্চের আলো তার কোনো দিকেই পৌঁছালো না। কি বিপদ! অন্য মনে থাকলে এখন কোথায় যে চলে যেতাম। গলাটা ভেঙে গেছে। লাইনু, কোথায় গেলি? চেঁচাচ্ছি, একদম ঘাড়ের পেছন থেকে সেই ঘ ঘ আওয়াজ। এই পাখে আস। ওহ, যা ভয় পেয়ে গেলাম। ছাতিটা মুড়ে লাঠির মতো ধরে এবার ছুটছি। লাইনু কখনো গায়ে চাদর, কখনো হাতে ধরা সুটকেসটা নিশানা খেয়াল করে যাচ্ছি। ঠান্ডা বৃষ্টিতেও বোধহয় ঘামছি, হাঁপাচ্ছি তো বটেই। কতক্ষণ যে ওইরকম ছুটেছিলাম। একসময় দেখছি দূরে অনেক নিচে বড় গড়ের খাদানের বাতিগুলো একছড়া মালার মতো জ্বলছে। তাহলে তো ক্যাম্প এসে গেছে। এটা ক্যাম্পের পেছন দিক। কিন্তু লাইনুকে আবার হারিয়ে ফেললাম। কোথায় যে যায় লোকটা! ঠিক তখনই গায়ের প্রায় পাশ দিয়ে ঘরবার ঘরবার করে কি একটা জন্তু ছুটে গেল। কি যে অবস্থা আমার! ঠিক সে সময় ঘাড়ের কাছে লাইনু, বাবু, দড়ি গলে কেন? ওহ, যা রাগ হচ্ছিল ওর ওপর। অত হড়বড় করে ছুটছো অন্ধকারে, এটা কি আমার বাড়ির রাস্তা? একটু আস্তে হাঁটতে পারো না? চারদিকে বাঘ ভাল্লুক ঘুরে বেড়াচ্ছে, দেখেছো? লাইনি যেন হাসছে মনে হলো। নাই বাবু, সিটা গোটে খটাসই থিলা। আহ, খুব নিশ্চিন্ত হলাম। বাঘ নয়, খটাস। মানে বাঘটা আছে 2 হাত দূরে। তুমি চলো তো আস্তে। লাইনু এবার যেন আস্তে হাঁটছে, কিন্তু আমার তখন অন্য দুশ্চিন্তা। দুটো পাই অসম্ভব জ্বালা করছে। এদিকে ক্যাম্পের কোনো বাতিই দেখছি না। কোনো মতে খোঁড়াতে খোঁড়াতে পাহাড়ের ঢাল বেয়ে নামছি। আবার লাইনু নেই। এই সোজা ঢাল, নিচে অন্ধকারে বোধহয় আমাদের ক্যাম্প এখন নিষ্প্রতীক। কিন্তু হতভাগা গেল কোথায়? শেষ দিকটায় পা হড়কে একেবারে নিচে হুড়মুড় করে গিয়ে পড়লাম। টর্চটা ছিটকে কোথায় পড়েছে। ছাতির মাথাটা গেল ভেঙে। মুখ থুবড়ে পড়ে আর উঠতে পারছি না। লাইনও ছুটে আসবে নিশ্চয়ই। এলো না। ভাঙাচোরা গলায় চিৎকার করতে থাকি, ও রসিকদা, ও দিব্যেন্দু,
সমস্ত ঘরগুলো অন্ধকার, কারো সাড়া নেই। আমি ডাকতেই থাকি, ও লাইনু, লাইনু, রসিকদা, নিবারণ, শুকুলজি। ওদিক থেকে টর্চ হাতে কে যেন আসছে। ক্যাম্প গার্ড তপসী। बाबू आप इधर? अरे जल्दी आओ, हमारे हाथ पकड़ो, ऊपर से गिर गया, पा भांग गया लगता। और देखो लाइनू किधर है, उसका पास हमारा सूटकेस और कंपनी का बैग है। किसका पास? लाइनू का पास। किसका पास? খুব রেগে গেলাম। लाइनू को नहीं जानता? क्या बोलता बाबू? चलिए घर में। ও আমাকে প্রায় পাঁজা কোলা করে নিয়ে চলল। कैंप का आदमी लोग का क्या हुआ? सबाई घूम दिया? कोई नहीं है, सब कोई भाग गया। भाग गया? काहे? क्या हुआ? आपने कुछ सुना नहीं? घर में चलिए। ठहरो, लाइनू को आने दो। क्यों लाइनू लाइनू बोल रहा बाबू? ऐसा मत बोलिए। একরকম দৌড়াতে দৌড়াতেই আমাকে এনে ফেললো ওর ঘরে। আমি যতই বলি আমার সুটকেস ব্যাগ সব লাইনুর কাছে, ও আসুক। बोलते आप बेफिक्र रहिए, सब कुछ मिल जाएगा। ওর খাটিয়ায় বসে ভেজা জামা প্যান্টগুলো ছাড়ি। দুটো পায়ে কত জায়গায় কেটেছে, ডান পাটা নিশ্চয়ই মচকেছে। পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারছি না। ঘরের কোণে ছোট উনুনে কাঠ কয়লার আগুনে গন্ধক পোড়ানো হচ্ছে। সামনে রাম সীতা হনুমানের ছবি। তপসী ছবিটার পায়ে হাত ঠেকিয়ে আমার মাথায় ছোঁয়ালো। बहुत बच गया बाबू। এখানে কি এক ইনকিলাচি বিমার হয়েছে। স্বয়ং রসিকদা জংশনের বড় হসপিটালে ভর্তি আছেন। চারদিকে শয় শয় লোক মরছে নাকি। তপসী একা এই ক্যাম্পে, আর 3টে কুলি আছে লেবার শেডে। ঘন দুধ দিয়ে চা খেলাম গরম। কি একটা মালিশ লাগালো পায়। তারপর কাঁচা লঙ্কা আর অরহরের ডালে 4-5খানা রুটি খেয়ে নিয়ে ওর খাটিয়াতেই শুলাম। একা ঘরে গিয়ে আর শুতে সাহস হলো না। তপসীর কথাই ঠিক, আমার সুটকেস আর খুচরোর থলেটা মাস্টার মশাইয়ের ঘরেই পড়েছিল, যেখানটায় আমি টেনে নিয়ে গেছিলাম। স্টেশনে লোক তো কেউ নেই, মাস্টার মশাই বা লাইনু। ওরা তো আমি আসার প্রায় 3-4 আগে দুজনেই মরে গেছে ডিউটি করতে করতে। রিলিফার আসেনি বলে। কি করবে বেচারারা, মরেও ডিউটি করে যাচ্ছে। ভাগ্যিস করছে, না হলে ওই ঝড় জলে বন পাহাড়ের পথ দেখিয়ে কে আমাকে পৌঁছে দিত ক্যাম্পে। এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।